আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সারা দেশে সমবায়ের ধারণায় দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা, পেনশন স্কিমে যুক্ত হওয়ার তাগিদ। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদের প্রতি শেষ শ্রদ্ধা, মানিকগঞ্জে দাফন। কর্মীদের দমন করার শক্তি কারও নেই বলছে বিএনপি। আন্দোলনে ব্যর্থ হয়ে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ আওয়ামী লীগের। 140 ব্যবসায়ীকে সিআইপি রপ্তানি এবং 44 জনকে সিআইপি ট্রেড কার্ড প্রদান, দেশের ব্যবসা খাত দ্রুত সমৃদ্ধ হওয়ার আশা। এবং ঢাকায় চতুর্থ টি-20তে সাকিব মুস্তাফিজ সৌম্যকে নিয়ে বাংলাদেশ সাজালো সেরা একাদশ। জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাটিংয়ে টিম টাইগার্স। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে উৎসব মুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন বরণ আয়োজনের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা দেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিয়ে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষা ও কৃষি উপকরণ বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সকলকে পেনশন স্কিমে যুক্ত হতে বলেছেন। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ছবিতে নীলাদ্রি শেখরের রিপোর্ট। ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান। সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। এ সময় বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে দারিয়ারকুল আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের মাঝে নগদ অর্থ, কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি এবং সেলাই মেশিন বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী, যিনি এই সমিতির উপদেষ্টা। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সমবায়ের ধারণা থেকেই আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক গঠনের পরিকল্পনা। আমাদের যদি উৎপাদন বাড়াতে হয় তাহলে সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, কৃষি যান্ত্রিকীকরণ করতে হবে। শুধুমাত্র সনাতনী পদ্ধতিতে চাষ করলে হবে না, আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে। তিনি বহুমুখী গ্রাম সমবায় গড়ে তোলেন এবং তিনি যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং সেই সাথে সাথে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কিভাবে সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজানো, গণমুখী করা এবং মানুষের ভাগ্য পরিবর্তন যাতে হয় সেই ব্যবস্থা তিনি নিয়েছিলেন। সমবায়ের ধারণাকে সারা দেশে ছড়িয়ে দিতে কৃষি উৎপাদন বাড়ানো এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনের প্রতি সবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটাও আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। এই সার্বজনীন পেনশন স্কিমও আমি এভাবে করেছি, যারা একটু অর্থশালী তারা ৫,০০০ টাকা করে রাখতে পারবে প্রতি মাসে এবং ২০ বছর বা ৩০ বছর বা ৪০ বছর পর থেকেই কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন। পরে সমিতির সদস্যদের মাঝে নগদ অর্থ, কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি, সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের তৃতীয় জানাজা শেষে মানিকগঞ্জে দাফন করা হয়েছে। এর আগে দ্বিতীয় জানাজার নামাজ হয়েছে ঢাকা সেনানিবাসের BAF বেজ বাসারে। সে সময় তাকে গার্ড অফ অনার দেয়া হয়। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে তার প্রথম জানাজার নামাজ হয়। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ বৃহস্পতিবার প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মারা যান। আল মুকসিদের রিপোর্ট। ঢাকা সেনানিবাসের BAF বেশ বাসারে চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের জানাজায় ছিলেন তার পরিবারের সদস্য এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা নিহত পাইলটের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আমার এই ডাক্তারি জীবনে আমি অনেক লাশ দেখেছি, অনেক কাটাছিড়াও করেছি। আমার ছেলেকে আমি বুঝতে পারছি ইজেকশন হয়েছে, আমি বুঝতে পারছি হয়তোবা সে বেঁচে যাবে, কিন্তু আল্লাহর ওকে নিয়ে যাবে এইভাবে। সবাই ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যেয়ে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন, অন্তঃস্থল থেকে মাফ করে দিবেন। শোকে ভেঙে পড়েন আসিমের স্বজন ও সহকর্মীরা। ফিউনারেল প্যারেড শেষে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় মানিকগঞ্জ সদর কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিরশয়ান। আল মুকসিদ, চ্যানেল আই। আগামী 14 মে 2 দিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি তার প্রথম ঢাকা সফর। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি লুর সফরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নতুন কৌশল অবলম্বন করতে পারে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মইনুল হাসানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের নানামুখী তৎপরতা থাকলেও নির্বাচনের পর দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর এই প্রথম ঢাকা সফর। এবার লু কি বার্তা নিয়ে আসছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। তবে তার এই সফর নিয়ে দেশের জন্য ইতিবাচক বলে মনে করছেন কূটনীতিক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সরকারি দলীয় নেতারা। ডোনাল্ড লুর সফরে রোহিঙ্গা ইস্যু, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বাংলাদেশের নতুন সরকারের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড লু মূলত আসছেন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটি নিয়ে আলাপ আলোচনা করা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে। আমাদের দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি আরও গভীরে প্রতীত। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের সাথে বিনিয়োগ, বাণিজ্যিক সম্পর্কের সুযোগ হাতছাড়া করতে চায় না যুক্তরাষ্ট্র। বহুমাত্রিক কাঠামোর মেইন হলো যে আমি আমার অর্থনীতিটাকে শক্তিশালী করতে পারছি কিনা। এখন বাংলাদেশ কয়েক বছর ধরে যেহেতু বড় আকারেই একটা কাঠামো তৈরি করেছে এবং এর একটা উন্নয়নের কাঠামোর মধ্যে সে পড়েছে, স্বাভাবিকভাবে উৎসাহ বেড়েছে। এখন এই বহুমাত্রিক কাঠামো স্বাভাবিকভাবে এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে চীন, রাশিয়া, জাপান, তারপরে আমেরিকা, ইউকে সবাই ইন্টারেস্ট থাকবে, কারণ সে জানে ভালো করে যে আমি যদি ইন্টারেস্ট না থাকে তাহলে আমি কিন্তু আমার লস, কারণ ওই দেশ আমার উপর তাকিয়ে থাকবে না, ওই দেশ কিন্তু অন্য দেশে। ডোনাল্ড লুর সফর রাজনৈতিক তেমন প্রভাব ফেলবে না বলে মনে করেন এই বিশ্লেষক। বাংলাদেশের গণতন্ত্র যদি পরিবর্তন করতে হয় সেটা বাংলাদেশের জনগণ ছাড়া উপায় নেই, যেটা হয়তো আমেরিকা বুঝতে হয়তো দেরি হয়েছে। আমি মনে করি না যে ডোনাল্ড লুয়ের মাধ্যমে বা বিদেশি কোনো শক্তির মাধ্যমে আমাদের গণতন্ত্র শক্তিশালী হয়, বরং আরো ক্ষতি হয়। অংশীদারত্বের ক্ষেত্রে অগ্রাধিকার হিসাবে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি মানবিক সহায়তার মতো বিষয়গুলো লুর সফরে আলোচনায় প্রাধান্য পাবে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 140 ব্যবসায়ীকে সিআইপি রপ্তানি এবং 44 জনকে সিআইপি ট্রেড কার্ড দেয়া হয়েছে।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন তারা। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি বহুমুখীকরণ এবং বিশ্ববাজারে দেশীয় পণ্য সরবরাহ করতে পারলে দেশের ব্যবসা খাত দ্রুত সমৃদ্ধ হবে। জাকিয়া আক্তারের রিপোর্ট। দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 184 ব্যবসায়ীকে সিআইপি কার্ড প্রদান করা হয়েছে। তাদের মধ্যে 140 জনকে রপ্তানি এবং এফবিসিসিআইয়ের 44 জন পরিচালককে সিআইপি ট্রেড কার্ড দেয়া হয়। রাজধানীর একটি হোটেলে সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য শ্রেণীতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির সিআইপি কার্ড গ্রহণ করেন। এছাড়া বেঙ্গল গ্রুপের জসিমউদ্দিন, শাহিনপুকুর সিরামিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ শীর্ষ ব্যবসায়ীদের সিআইপি কার্ড প্রদান করা হয়। উৎপাদন নির্বিঘ্ন করতে গ্যাস ও বিদ্যুৎ ঠিকমতো দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান এফবিসিসিআই সভাপতি। গ্যাসটা ঠিক করে দেন, ইলেকট্রিসিটি ঠিক করে দেন, আমরা আপনাকে পয়সা দেব, কিন্তু আমরা এটার জন্য ব্যবসা করতে পারছি না। আমার মনে হয় এই কাজটা যদি আপনি করে দেন তাহলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে। আমাদের অনেকগুলো প্রবলেম আছে, আপনি সেগুলো নিয়ে কাজ করছেন। আমরা আশা করি আগামী দিনে আপনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা আপনার নেতৃত্বে কাজ করব। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। ডেভেলপিং কান্ট্রি হিসাবে যে আমাদের ক্যাশ ইনসেন্টিভগুলি যে দেওয়ার সুযোগ সেগুলো সীমিত হয়ে গেলেও আপনাদের রপ্তানি আয় কিন্তু টাকার অঙ্কে অনেক বাড়ছে। রপ্তানির জন্য যারা সিআইপি হলেন এবং ট্রেড বডির যারা সিআইপি হলেন তাদের আমি মনে করি যে এটা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি এবং এই স্বীকৃতিটাকে কাজে লাগিয়ে আমাদের রপ্তানি বাণিজ্য আমরা যেন বিভিন্ন দেশের সাথে আরো বৃদ্ধি করতে পারি, সেটাই কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সিআইপি কার্ডধারীরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ 2 ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশে ভ্রমণের ভিসা প্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অফ ইন্ট্রোডাকশন সুবিধা পাবেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় বিপাকে পড়েছেন কম আয়ের মানুষ। আগে থেকে বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে। নতুন করে বেড়েছে ডিম, মুরগির দাম। বিক্রেতারা বলছেন দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমছে, ক্রেতাদের সঙ্গে দর কষাকষি করতে হচ্ছে। বাজার ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা বলছেন দাম অনুযায়ী খাবার কাটছাট করে চলতে হচ্ছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। খুব খারাপ অবস্থা। আমরা যারা মধ্যবিত্ত তাদের নাবিশ্বাস উঠে গেছে। প্রতিদিনই বাজার ঊর্ধ্বমুখী, কম টম নাই। ছোট একটা লাউ যেটা আমাদের এক বেলাও হবে না, এটা একদম 60 টাকা বলে, এটা 1 কেজিও হবে না। ঠিক এমনি তরকারির দাম প্রতিদিনই ঊর্ধ্বমুখী। এই যে পেঁপে হাইস্ট 80 টাকা, কম কিনতে হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে কিনতে পারতেছি না এবং নিতে পারতেছি না এবং পরিবারেও খুশি করতে পারতেছি না, পরিবারও ভুল বুঝতেছে। এমন হতাশা নিয়ে কম আয়ের মানুষদের বাজার সারতে হচ্ছে। দাম বাড়তে বাড়তে প্রায় নাগালের বাইরে চলে গেছে বেশিরভাগ সবজি। আলু পেঁয়াজের দামও চড়া। যে পেঁপে 30 টাকা কেজি, সেই পেঁপে এখন বর্তমানে 80 টাকা কেজি। 1 কেজি আলুর দাম 60 টাকা, 1 কেজি ভেন্ডির দাম 60 টাকা, 1 কেজি কাঁকড়োর দাম 100 টাকা। 1 কেজি সবজি 60, 70, 80, 100 নিচে কোনো সবজি নেই, সর্বনিম্ন 60। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চাহিদা, এই দামগুলো তো একটু কমাইতে হবে সরকারের, এটার উপরে তার নজর দিতে হবে। এখন সে শুধু আমাদের দেশের উন্নয়ন করতেছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষে বাঁচবে কি করে এটা না দেখে খালি উন্নয়ন করে তো কোনো লাভ নেই। বাজারে সবচেয়ে বেড়েছে ডিম ও মুরগির দাম। ডিম ডজনে আর মুরগি কেজিতে 20 টাকা করে বেড়েছে। 20 পয়সা, 30 পয়সা, 50 পয়সা এভাবে বাড়তে বাড়তে প্রায় 1.5 টাকা যায় বাইরে গেছে প্রতি সপ্তাহে। পার ডিমে 150 পয়সা। কাস্টমাররা আমাদেরকে বলে, কিন্তু আমরা ব্যবসায়িক হিসেবে তো সহ্য করতে হবে, ধৈর্য। এই ধরেন কালকে মুরগি বেচছি 200 টাকা, 210 টাকা, আজকে মুরগি কিনে আনছি 210 টাকার উপরে। হ্যাঁ, বিক্রি তো কমতেছে। যে দোকানে আমরা এই পার দোকানে 300, 350, 400 কেজি মাল বেচছি, এখন কিনা 200 কেজি মাল বেচতে কষ্ট হয়েছে। তো বাজার করতে তো সাধারণ মানুষের তো কষ্ট হবেই, যারা মনে করেন কম টাকার স্যালারি পায় তাদের তো সাধারণ অবস্থায় তো কষ্ট হবেই। নতুন দরে বাড়তি খরচ পড়ছে তেল কিনতে, স্বস্তি নেই চালের বাজারেও। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, উপজেলা নির্বাচনেও জনগণ এই সরকারকে বর্জন করেছে। নয়াপল্টনে সমাবেশে তিনি বলেন, বিএনপির কর্মীরা ক্লান্ত হলেও হতাশ নয়।
তাদের দমন করার শক্তি কারণেই। আক্তার হোসেনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ। বিএনপি নেতারা বলেন, সরকারের জনসমর্থন শূন্যের কোঠায়, উপজেলা নির্বাচনে তা আবারও প্রমাণ হয়েছে। এই নির্বাচনে ভোটারের উপস্থিত যতটুকু ঠাকুর জানারের ভোট ফেরা রয়েছে, যে যেখানে পাচ্ছে সে সেখানে সিল ভোট কেন্দ্রে তাই ভিতরে সিল মারতেছে, অনেকে বাইরে ফ্লিপকার্ট আর ভিতরে সদর লাভ কাকুল সিল মারে। তাদের সেদের কথায় মনে হয় ডেমোক্রেসি দিন বাইরে ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়া অফ দ্য ইন্ডিয়া নাকি এর বেশি কিছু মনে হয় না। আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দেশের জনগণ নয়, ভারতই আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে। আমাদের কর্মীরা ক্লান্ত, কিন্তু হতাশ নয়। জেলগুলো অত্যাচার নির্যাতনকে সহ্য করে এখনো খুব প্রাণ করে দাঁড়িয়ে আছে স্বাধীনতার রক্ষার। এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নাই। সমাবেশ শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছে। যারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করে তারা দেশের বিরুদ্ধে যে কোনো কিছুই করতে পারে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সভা সমাবেশ মানে সন্ত্রাস এবং নৈরাজ্য। আন্দোলনে ব্যর্থতা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থতা, এই ব্যর্থতার পর বিএনপি দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টি পায়তারা করছে। বিএনপির সমাবেশ মানে বিশৃঙ্খলা, রক্তপাত। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ঘরে গণতন্ত্র নেই, তারা বারবার গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যারা রাজনীতি করে তারা দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র, অপরাজনীতি করতে পারে। উপজেলা নির্বাচন ঘিরে ষড়যন্ত্র আছে, সতর্ক থাকতে হবে। কোন সংঘাতে আমরা জড়াবো না, শান্তিপূর্ণ পরিবেশ বজায়। বিএনপি যতদিন গণতান্ত্রিক ধারার সুষ্ঠু ইতিবাচক রাজনীতিতে ফিরে না আসবে ততদিন তারা জনবিচ্ছিন্ন হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। মিরপুরের হোম অফ ক্রিকেটে সিরিজের চতুর্থ টি-20তে জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ১৭ রানের ওপেনিং পার্টনারশিপে বাংলাদেশকে চমৎকার শুরু এনে দিয়ে ৩০ রান। মিরপুরের হোম অফ ক্রিকেটে চলছে বাংলাদেশ জিম্বাবুয়ের চতুর্থ টি-20 বিশ্বকাপের আগে হোম অফ ক্রিকেটে বাংলাদেশের শেষ 2 ম্যাচেও আছে বিশ্বকাপের প্রভাব। সাকিব, মুস্তাফিজ ও সৌম্যকে একাদশে ফিরিয়ে টিম টাইগার্স সম্ভাব্য সেরা একাদশ মাঠে নামিয়ে সারছে বিশ্বকাপের জন্য শেষ প্রস্তুতি। মিরপুর থেকে সর্বশেষ খবর জানাচ্ছেন আরিফ চৌধুরী। আরিফ, কেমন দেখছেন টিম টাইগার্সের পারফরম্যান্স? বর্ষা, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই জেনেছেন যে এই সিরিজটি ইতিমধ্যে বাংলাদেশ জিতে গেছে। শেষ 2 ম্যাচ এখন শুধু ঢাকায় হচ্ছে এবং এই 2 ম্যাচ হাতে রেখে বাংলাদেশ সিরিজটা ইতিমধ্যে জিতে নিয়েছে। সুতরাং সিরিজ জয়ের জন্য মরিয়া হবার কিছু নেই, এখানে শুধুমাত্রই এক্সপেরিমেন্ট, অর্থাৎ আগামী 2 ম্যাচ যেটি রয়েছে সেটি দলের সেরা একাদশ দেখেই আপনি সেটি বুঝতে পারছেন এবং ইতিমধ্যে আপনি জানিয়েছেন দর্শকদের যে আজকে কারা খেলছেন একাদশে এবং একাদশের বাইরে যারা রয়েছেন। আপনি লিটন দাসের কথা আমরা বলতে পারি যে তাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছিল, তাকে রেস্ট দেওয়া হয়েছে, বেস্ট 11-এ তিনি নেই, তার পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকারকে এবং তিনি সেটি
প্রমাণ করার চেষ্টা করেছেন তার সাধ্যমতো। এবং আরও একটি বিষয় যেটি এখন পর্যন্ত স্বস্তির এই ম্যাচে, অর্থাৎ বাংলাদেশের ওপেনিং পেয়ার নিয়ে সমস্যা হচ্ছিল। বাংলাদেশের ওপেনিং জুটি অনেক দিন থেকে রান করতে পারছিল না। আপনি নিশ্চয়ই জানেন যে বিশ্বকাপের আগে বাংলাদেশ যে 8টি টি-20 ইন্টারন্যাশনাল খেলবে সেই 8টির মধ্যে আজকে চতুর্থ ম্যাচ, সুতরাং ম্যাচ হাতে বেশি নেই এবং হোমেও খুব বেশি ম্যাচ নেই। আগামী একটা ম্যাচ পরেই বাকি 3টা ম্যাচ হয়তো ইউএসএতে গিয়ে খেলতে সুযোগ নেই। এখন যারা পারফর্ম করছেন তাদেরকে আসলে হিসাবের খাতায় বা তাদের নিয়েই চিন্তা করবেন বিশ্বকাপে কোচ ম্যানেজমেন্ট। এভাবেই আসলে নিজেদের মধ্যে একটি প্রতিযোগিতা চলছে। তো সব মিলে আজকে এখন পর্যন্ত স্বস্তির যে ওপেনিং পেয়ার থেকে রান এসেছে, এবং যদিও সমালোচনা হচ্ছে যে এই 100 রান তুলতেও কিন্তু 11 ওভারের মতো লেগেছে বাংলাদেশ দলের, যেটি ইন্টারন্যাশনাল টি-20তে অহরহই হচ্ছে এবং আইপিএলে আমরা রেগুলার দেখতে পাচ্ছি সেই বিষয়টি। তবে আশার মধ্যে স্বস্তির বিষয়টি কাজ করছে যে বাংলাদেশের ওপেনিং পেয়ার দীর্ঘদিন পর রানে ফিরেছে। আরও একটি বিষয় যে মিরপুরে অনেক দিন পর, প্রায় 14 মাস পর টি-20 ইন্টারন্যাশনাল খেলছে বাংলাদেশ, এবং পরিবেশ কিন্তু সেই আগের মতোই, অর্থাৎ জমজমাট পরিবেশ টি-20-র জন্য। চট্টগ্রামে আমরা দেখেছি প্রায় ফাঁকা মাঠেই বাংলাদেশ 3টা ম্যাচ খেলে এসেছে। মিরপুরে কিন্তু সেই চিরচেনা পরিবেশ। তো সব মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য টি-20 পরিবেশে আমরা দেখতে পাচ্ছি মিরপুর স্টেডিয়ামে। বুশরা। জি আরিফ, ধন্যবাদ আপনাকে। মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আরিফ চৌধুরী। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। গাজায় 7 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। রাফায় ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। হামলার জেরে শহরটি ছেড়ে এরই মধ্যে পালিয়ে গেছেন 80,000-এর বেশি ফিলিস্তিনি। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ক্যামেরার কবি, নন্দিত চিত্রগ্রাহক নাসির আলী মামুনের শ্রম, সংগ্রাম ও ধ্যানের যাত্রা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ছায়া বন্দনার প্রিমিয়ার শো হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি নির্মাতা মকবুল চৌধুরী এই প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এর প্রিমিয়ার শো হয়েছে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। এরকম ছবি আমি তুলি। নাসির আলী মামুন রেকর্ড হয়ে যাচ্ছে, বিশ্বাস করা যাচ্ছে। ছবি তুলেছেন অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে। আলো ছায়া নিয়ে খেলা এই শিল্পীর পোর্ট্রেট ফটোগ্রাফিকে দিয়েছেন নতুন মাত্রা। তাকে নিয়ে নাসির আলী মামুন ইন প্রাইজ অফ শ্যাডোস ছায়াবন্দনা প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। নাসির আলী মামুনের কাজ, শ্রম ও ধ্যান ফটোগ্রাফির নতুন মাত্রা বলে উল্লেখ করেন বিশিষ্টজনেরা। তিনি যে যন্ত্রকে অসামান্য দক্ষতায় ব্যবহার করতে পারেন এবং শিল্প সৃষ্টি করতে পারেন, তার উদাহরণ আমরা পেয়েছি ইতিহাসের মধ্য দিয়ে। এবং এই যে যারা চিত্রগ্রহণ করেন ক্যামেরার সাহায্যে, তারা নানানভাবে আসেন, নানান অনুপ্রেরণায় আসেন। কেউ আসেন পেশাগতভাবে, কেউ আসেন শৌখিনভাবে, নানান ছবি তোলেন যা পছন্দের মতো। মামুনও একজন শৌখিন এবং পেশাদারি এই অর্থে যে তার কাজের মধ্যে পেশাদারিত্ব আছে। প্রামাণ্যচিত্র প্রদর্শন নিয়ে উচ্ছ্বসিত নাসির আলী মামুন। এই আমার উপরে, নাসির আলী মামুনের উপরে এই ডকুমেন্টারিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই কারণে যে আমার প্রায় 53 বছরের একটা জার্নি এই ছবির মধ্যে মোটামুটি আছে সেখানে সংক্ষেপে। কাজী ছায়াবন্দনা যাতে দর্শকরা এটা পুরোপুরি দেখে আগ্রহী হয় বাংলাদেশে ফটোগ্রাফি চর্চার ক্ষেত্রে, সেটিও আমি প্রত্যাশা করব। দীর্ঘ 5 বছর ধরে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে বলে জানালেন পরিচালক মকবুল চৌধুরী। ওনার যে একটা ডিস্টিংটিভ স্টাইল, যে উনি শুধু পোর্ট্রেটটাই করেন আর কোনো কিছুই করেন না। তো আমি নিজেও একজন ফিল্ম মেকার, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট যদি আপনি কোনো কাজে বিশেষত্ব, সক্রিয়তা অর্জন করতে চান, তাহলে আপনাকে খুবই ডিটারমিনড এবং খুবই ফোকাসড হতে হবে। এবং সেকেন্ডলি মামুন ভাইয়ের সাথে কথাবার্তা, বন্ধুত্বের মাধ্যমে তার কাজের যে একাগ্রতা এবং তার কর্মপদ্ধতি আমাকে খুবই আকর্ষিত করেছে। নাসির আলী মামুনের ক্যামেরার প্রতি শ্রম ও ধ্যান নতুন প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করেন বক্তারা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা বিশেষ সংবাদ।
বরাবরের মতো উৎসব মুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন বরণ ও অগ্রায়ণ অনুষ্ঠান হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এ আয়োজনকে ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলা জমে ওঠে। মিথিলা নাসরিনের রিপোর্ট। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ নতুনদের স্বাগত জানাচ্ছে। একই সাথে যারা শিক্ষা কার্যক্রম শেষ করেছে তাদেরও শুভেচ্ছা জানানো হয় এই আয়োজনে। পরিস্থিতির পরবর্তী 4 বছর 1962 সালে প্রতিষ্ঠার পর থেকে গত অর্ধশতকের বেশি সময় ধরে দেশের গণযোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষায় পথিকৃতের ভূমিকা পালন করছে বিভাগটি। এমন এমন জায়গায় আমার জার্নালিজমের বন্ধুদেরকে দেখে বিস্মিত হই যে আমরা তো পড়েছিলাম সাংবাদিকতা, ওরা এখানে কি করে এলো। তার মানে ইটস সাচ এ ভার্সেটাইল সাবজেক্ট। এখান থেকে যারা পড়ালেখা করেছে তাদের যে জ্ঞান, তাদের যে বিবেক বুদ্ধিতে উন্মোচিত করেছে, তারা দেশ সমাজ জাতিকে অন্য একটা মাত্রা দেয়। অপসাংবাদিকতা দূর করে সুস্থ সাংবাদিকতার চর্চায় বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীরা আসবেন এবং তারা সেখানে তাদের সম্পূর্ণ রূপ রস শব্দ গন্ধ বর্ণ এখানে যা কিছু আছে বিশ্ববিদ্যালয়ের সব কিছু তারা আস্বাদন করবে। এখানে বিশ্ববিদ্যালয় ইজ দ্য ট্যালেন্ট হাব, অ্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় পার্টিকুলারলি এটাকে আমরা ট্যালেন্ট হাব বা তার থেকে বেশি কিছু বলতে পারি। সত্যকে সামনে নিয়ে আসা। জার্নালিজম ইজ অ্যাবাউট ডিগিং আউট দ্য ট্রুথ। নবীন এবং অগ্রাণ যারা পাচ্ছে সবাই এই জিনিসগুলো খেয়াল রাখবে। সারাদিনের এই আয়োজনে প্রাণচঞ্চল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর। মিথিলা নাসরিন, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে কৃষি সংবাদ। সাতক্ষীরায় গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে। নির্ধারিত দিনপঞ্জি অনুযায়ী গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম পাড়া হচ্ছে। জেলায় আমের উৎপাদন ভালো না হওয়ায় হতাশ চাষিরা। নির্ধারিত দিনপঞ্জি অনুযায়ী আম পাড়ার পরামর্শ দিয়েছে কৃষি কর্মকর্তারা। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। খননের অভাব ও অব্যবস্থাপনায় নাব্য হারিয়ে ধু ধু বালুচরে পরিণত হয়েছে নীলফামারীর তিস্তা, ইছামতি সহ 25টি নদ নদী। সমতল ভূমির সাথে মিশে এক সময়ের খরস্রোতা এসব নদ নদী এখন ফসলি জমি। এতে জীবিকার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়ছে। নাব্য ফেরাতে নিয়মিত ড্রেজিংয়ের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রিয় দর্শক, আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। নিলামে মেসি বার্সেলোনার ঐতিহাসিক ন্যাপকিন চুক্তিপত্র। ক্রেতাদের ব্যাপক সাড়ায় প্রথম দাম 2.25 লাখ পাউন্ড। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ফিরে এলাম খেলার খবর নিয়ে।